রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা রাজশাহী বোর্ড 2023-এ আসা অর্থনীতি প্রথম পত্র থেকে বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব এবং এই প্রশ্নটি সমাধান করলে আমরা বুঝতে পারবো যে আসলে বোর্ড পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে। সো আমাদের 1 নম্বর যে প্রশ্নটি সেটা আমরা একটু সমাধান করি। সো কোন বাজারে চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়? সো এটা আমরা অনেকেই জানি যে চাহিদা রেখা তখনই ভূমি অক্ষের সমান্তরাল হবে যখন হচ্ছে পূর্ণবৃদ্ধিমূলক বাজারটা হবে তখন। দেন আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকটা পড়ে 2-3 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। সো এখানে উদ্দীপকে ভারসাম্য বিন্দু কোনটা? সো ভারসাম্য অর্জনের একটা সূত্র আছে বা শর্ত আছে আমরা বলি। শর্তটা হচ্ছে কি? সো খুবই সহজ একটা শর্ত। সেটা হচ্ছে যে তোমার যেখানে হচ্ছে এমআর আর হচ্ছে তোমার এআর সমান হবে সেখানেই হচ্ছে ভারসাম্য অর্জিত হবে। অর্থাৎ এমসি আর এমআর যেখানেই সমান হয় সেখানে ভারসাম্য অর্জিত হয়। সো এখানে কোথায় সমান হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এফ যে বিন্দুটা আছে, সো এখানে হচ্ছে তোমার এমসি রেখা আর এমআর রেখা ছেদ করছে। যেহেতু এমসি রেখা আর এমআর রেখা এফ বিন্দুতে ছেদ করছে, এই কারণে এখানে এল নাম্বারটা উত্তর হবে, অর্থাৎ এফ বিন্দু হবে। দেন আমাদের 3 নম্বর প্রশ্ন, গড় ব্যয় রেখা ই বিন্দুতে স্পর্শ করলে কি হবে? গড় ব্যয় রেখা আসলে কি? গড় ব্যয় রেখা হচ্ছে ব্যয় রেখা, আর এই রেখাটা যদি ই বিন্দুতে স্পর্শ করে তাহলে আসলে কি হবে? ই বিন্দুতে যদি এই রেখাটা স্পর্শ করে তাহলে আমরা যেই ব্যাপারটা এখানে লক্ষ্য করছি সেটা হচ্ছে স্বাভাবিক মুনাফা অর্জিত হবে এবং হচ্ছে তোমার মোট আয় আর মোট ব্যয় সমান হবে। কারণ যখন মোট আয় আর মোট ব্যয় সমান হয় তখনই স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। তাহলে উত্তরটা হচ্ছে 1 এবং 3 হবে, ঠিক আছে। এবং অস্বাভাবিক কখন হয়? যখন হচ্ছে মোট আয়টা মোট ব্যয়ের থেকে বেশি হয়ে যায় তখন হচ্ছে অস্বাভাবিক মুনাফা হয়, অর্থাৎ লাভ হয়। দেন আমাদের পরবর্তী একটা প্রশ্ন, কোনটিতে দেশি কর্মরত বিদেশিদের আয়, অর্থাৎ দেশে যে কর্মরত বিদেশিদের আয় অন্তর্ভুক্ত করা হয় কোনটিতে? সো এটা হচ্ছে জিডিপিতে, অর্থাৎ জিডিপিতে যারা বাংলাদেশে কর্মরত আছেন বিদেশিরা তাদের আয়কে এখানে অন্তর্ভুক্ত করা হয়। দেন আমাদের পরবর্তী প্রশ্ন, নোট প্রচলন করে কোন ব্যাংক? আমরা জানি যে বাংলাদেশের একমাত্র বাংলাদেশ ব্যাংক হচ্ছে নোট প্রচলন করতে পারে, এটাকে বলা হচ্ছে নিকাশ ঘর। দেন আমাদের 6 নম্বর প্রশ্ন, ফিশারের অর্থ পরিমাণ তথ্য অনুযায়ী এই অর্থের যোগান দ্বিগুণ হলে, অর্থের যোগান যদি দ্বিগুণ হয় তাহলে কি হবে? সো অর্থের যোগানটা যখন দ্বিগুণ হবে তখন হচ্ছে আমরা জানি যে দামাস্তরটা দ্বিগুণ হবে এবং অর্থের মূল্যটা অর্ধেক হবে। তাহলে কি হবে ভাই? যখন আমরা বুঝতে পারবো যে অর্থের যোগানটা দ্বিগুণ হয়ে গেছে তখন দামাস্তরটাও দ্বিগুণ হবে এবং অর্থের মূল্য তার থেকে কি হবে? অর্ধেক হবে। তাহলে এখানে 1 এবং 3 হচ্ছে উত্তর হবে। সো এল নাম্বারটা উত্তর। দেন আমাদের 7 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে একটি দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ জিডিপি, মোট অভ্যন্তরীণ উৎপাদনকে বলা হচ্ছে জিডিপি, $500 মিলিয়ন এবং আমদানি হচ্ছে তোমার $100 বিলিয়ন এবং রপ্তানি হচ্ছে $200 বিলিয়ন। তাহলে এখানে জিএনপি কত বিলিয়ন ডলার? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষা আসছে। সো এটা যদি আমরা দেখি তাহলে এখানে জিএনপি হচ্ছে 500। জিএনপি কত ভাই? জিএনপি হচ্ছে 500। সো 500 হলে উত্তরটা কি রাইট হবে। সো এটা উত্তরটা আসলে কি হবে? সো বলো, 500 হবে নাকি 400 হবে? সো আমি কিন্তু এখানে বলেছিলাম 500, বাট তোমরা অনেকেই দেখতে পাচ্ছি যে এটার সাথে আসলে বলতেছো হ্যাঁ হ্যাঁ 500, আসলে এখানে 500 হবে না। এখানে কত হবে? 400 হবে। এখানে কত হবে? 400 হবে। এখানে 500 হবে না। 400 হবে? হবে না। এখানে 400 হবে না, 500 হবে না, এখানে 700 হবে না। তাহলে উত্তর কোনটা হবে? কেন উত্তর হচ্ছে 600 হবে। কেন 600 হবে আমি যদি তোমাদেরকে একটু বোঝাই দিই। এখানে জিএনপি আসলে কি? জিএনপি হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট যেটা। সো ওইখানে তোমার কি করতে হবে? সেখানে হচ্ছে তোমার যে মোট যে জিডিপিটা আছে সেই জিডিপির সাথে যে আমদানি যে বিলিয়ন আমরা আমদানিটা আছে সেই আমদানিটা হচ্ছে যোগ করতে হবে। যখন আমরা আমদানিটা হচ্ছে যোগ করব তখন খুব সহজে হয়ে যাবে। যেমন হচ্ছে আমরা যদি কি করি, রপ্তানি থেকে আমদানিটা বাদ দিই, বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাকে হচ্ছে আমরা কি করব, আমাদের যে জিডিপি থাকবে সেটার সাথে যোগ করব। তাহলে দেখো এখানে রপ্তানি আছে 200, তাহলে 200 থেকে যদি আমরা 100 বাদ দিই তাহলে থাকে 100, আর 100 যদি আমরা 500 সাথে যোগ করি তাহলে কত হচ্ছে? 600। তাহলে উত্তর হবে 600, ঠিক আছে। সো এটা মাথায় রাখবা। দেন উদ্দীপকে আমদানি ব্যয় কত হলে জিএনপি সমান সমান জিডিপি হবে, অর্থাৎ আমদানি ব্যয়টা আসলে কত হলে জিএনপি আর জিডিপিটা আসলে সমান হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো এটা একটু তোমরা আসলে কমেন্টে জানাই দিতে পারো যে আসলে কি হবে। সো এই উত্তরটা হচ্ছে কি হবে? এই উত্তরটা হচ্ছে 200 হবে। কত হবে? 200 হবে। দেন অর্থের বিনিময় সমীকরণ কোনটি? অর্থের বিনিময় সমীকরণ কোনটি? অর্থের বিনিময় যে সমীকরণ আছে সেই সমীকরণটা হচ্ছে তোমার এম আর ইকুয়াল টু পিটি, এম আর ইকুয়াল টু পিটি।
দেন আমাদের 10 নম্বর প্রশ্ন, সরকারি নোট কোনটি? সো সরকারি নোট কোনটি খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং এটা খুবই সহজ একটা কোশ্চেন। সেটা হচ্ছে 2 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, এগুলো সব হচ্ছে সরকারি নোট, ঠিক আছে। দেন আমাদের প্রশ্ন নাম্বার 11তে আমরা চলে আসছি। 11 নাম্বার হচ্ছে অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কি বলে? অর্থাৎ অভাবের তুলনায় যদি সম্পদের সীমাবদ্ধ হয় তখন তাকে বলা হচ্ছে দুষ্প্রাপ্যতা। কি বলে ভাই? দুষ্প্রাপ্যতা বলে। এবং প্রত্যেক সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? প্রত্যেক সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে 3টা। কি কি সেটা? সেটা হচ্ছে হাউ টু, মানে হচ্ছে তোমার কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, এবং কি উপায় উৎপাদন করতে হবে বা কার জন্য উৎপাদন করতে হবে। টোটাল এই তিনটা হচ্ছে জানলেই হবে। অর্থাৎ হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, হোম টু প্রডিউস। অর্থাৎ হোয়াট টু প্রডিউস মানে হচ্ছে কি উৎপাদন করব, হাউ টু প্রডিউস কিভাবে উৎপাদন করব, এবং হোম টু প্রডিউস কার জন্য উৎপাদন করব, ঠিক আছে। সো 3টা। কোন, অর্থাৎ কোন অর্থব্যবস্থা কেন্দ্রীয় পরিকল্পনার অধীন, অর্থাৎ কোন অর্থব্যবস্থা হচ্ছে কেন্দ্রীয় পরিকল্পনার অধীনে থাকে? কেন্দ্রীয় পরিকল্পনার অধীনে থাকে হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা। কারণ কি? কারণ হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা মানে হচ্ছে এইটা হচ্ছে পুরো যে সরকারি অর্থব্যবস্থা হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা। সরকারি বা সমাজতান্ত্রিক যে অর্থব্যবস্থা আছে এটা হচ্ছে কেন্দ্রীয় দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ কেন্দ্র দ্বারা পরিচালিত হয়, এই জন্য এটাকে সরকারি অর্থব্যবস্থা বলে। দেন আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এটা হচ্ছে উৎপাদন সমানরেখার একটা চিত্র। এখানে বলা হয়েছে এক্স দ্রব্যের উৎপাদন 0 হলে ওয়াই দ্রব্যের উৎপাদন কত? এক্স দ্রব্যের উৎপাদন যদি 0 হয় তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন কত হবে? অর্থাৎ ও থেকে এ পর্যন্ত হবে। কি হবে? ও থেকে এ পর্যন্ত, অর্থাৎ এন হবে। দেন আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের কোন বিন্দুতে, অর্থাৎ উদ্দীপকের কোন বিন্দুতে সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করে কোনটি? অর্থাৎ উদ্দীপকের যে চিত্রটা, সেই চিত্রের মধ্যে সম্পদের অপূর্ণ ব্যবহার। আমরা জানি যে উৎপাদন সমানরেখার ভিতরে যদি আমরা উৎপাদন করি সেটা হচ্ছে সম্পদের অপূর্ণ ব্যবহারকে নির্দেশ করে। আর যদি এটার উপরে উৎপাদন করি আমরা তাহলে সর্বোচ্চ উৎপাদন হয়। আর বাহিরে উৎপাদন করলে সেটা হচ্ছে অর্জনযোগ্য হয়। যেহেতু ভিতরে আছে তাহলে ই বিন্দুতে হবে। কি বিন্দু ভাইয়া? ই বিন্দু হবে, ঠিক আছে। দেন স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা যে অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাপনা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য এবং মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। তাহলে হচ্ছে 1 এবং 2 হচ্ছে রাইট হবে। এবং আমাদের 17 নম্বর প্রশ্ন, কোন পরিস্থিতিতে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়? কোন পরিস্থিতিতে প্রান্তিক উপযোগটা ঋণাত্মক হবে? তখনই যখন হচ্ছে মোট উপযোগের পরিমাণটা সর্বোচ্চ হওয়ার পরে কমতে থাকবে। যখন হচ্ছে মোট উপযোগের পরিমাণটা কমে তখন ঋণাত্মক হয়ে যায়। অর্থাৎ 17 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে অবশ্যই এম নাম্বারটা হবে, যখন মোট উপযোগের পরিমাণটা হ্রাস পাবে, মানে কমতে থাকবে আর কি। চাহিদা বৃদ্ধির গাণিতিক প্রকাশকে কি বলে? চাহিদা বৃদ্ধির যে গাণিতিক প্রকাশ আছে সেই গাণিতিক প্রকাশকে বলা হচ্ছে চাহিদার রেখা, ঠিক আছে। চাহিদা রেখা বলে, গাণিতিক প্রকাশকে বলা হচ্ছে চাহিদার রেখা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? চাহিদা রেখা বা চাহিদা। দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরেকটা, এটা হচ্ছে 19 এবং 20 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। তৃতীয় একক কলায় প্রান্তিক উপযোগ কত ইউটিল? এখানে দেখো, সো তৃতীয়, সো এটার মধ্যে হচ্ছে প্রান্তিক উপযোগ কত হবে এটা যদি আমরা বের করতে চাই তাহলে প্রান্তিক উপযোগ বের করার একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা কি ভাই বলো তো? তোমরা একটু কমেন্টে বলো তো কি হইতে পারে প্রান্তিক উপযোগ। আমরা জানি যে প্রথম অবস্থায় মোট উপযোগ প্রান্তিক উপযোগ দুটোই কি থাকে? সমান থাকে। যদি তোমাদেরকে মোট উপযোগের মানটা দিয়ে দেওয়া হয় তাহলে প্রান্তিক উপযোগের মানটা তুমি বের করতে পারবা। কিভাবে বের করতে পারবা? তুমি কি করবা? তুমি হচ্ছে দ্বিতীয়টার থেকে প্রথমটা বিয়োগ করবা, তৃতীয়টার থেকে তুমি দ্বিতীয়টা বিয়োগ করবা, তাহলে বের হয়ে যাবে। তাহলে এখানে আছে কত? এখানে হচ্ছে তোমার 27 আছে। কত আছে? 27। এখন 27 থেকে যদি তুমি কি করো ভাই, তুমি যদি হচ্ছে 27 থেকে এখন যদি 19 বিয়োগ করে দাও তাহলে তুমি হচ্ছে দেখবে যে কত থাকবে। কত থাকবে বলো তো? যদি 27 থেকে 19 বিয়োগ করা হয় তখন 8 থাকবে। তাহলে উত্তর কত হবে? উত্তর হচ্ছে 8 হবে। কত হবে? উত্তর হচ্ছে 8 হবে। দেন আমাদের হচ্ছে 20 নম্বর প্রশ্ন, উদ্দীপকে কার্যকর বিধির ক্ষেত্রে প্রযোজ্য কোনটি বা বিবেচ্য কোনটি? কার্যকর বিধি, এই কার্যকর বিধির ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে তোমার 1 এবং 2, অর্থাৎ 1 এবং 2 হবে। কারণ কি? নির্দিষ্ট সময় থাকবে এবং অবশ্যই ভোক্তার রুচি এবং আয়ের ওপর এটা একটা নির্ভর করে, এটা আমরা সবাই জানি। দেন 21 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে একটা সূত্র, সেটা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র কি? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং তোমাকে প্রথমেই জানতে হবে চাহিদার স্থিতিস্থাপক হচ্ছে পি